ভয়েস অফ মৌসুম, অদৃশ্যের রহস্য। কে রে তুই? গভীর রাতে এখানে কি করিস? ফারিয়া বলল, আমি কে মানে? আমার নাম ফারিয়া, তুই কে? আমি হলাম ভূত। ভূত মানে? ওমা গো, আমার বাকি বন্ধুরা কোথায়? ভূত বলল, ওদেরকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে ফ্যানের সাথে। দূর, আমি তো একা আসছি, মজা করলাম। গভীর রাতে এই পরিত্যক্ত পুরনো জমিদার বাড়িতে কি করিস? এটা আমার থাকার জায়গা, এখানে কেউ একবার আসলে আর ফিরতে পারে না। হাহা করে হাসলে তো হবে না ভাই। তুমি ভূত মানলাম, কিন্তু কিউট ভূত, তোমাকে দেখে ভয় করছে না তো? উল্টো তোমাকে দেখে ক্রাশ খেলাম। এই মেয়ে বলে কি আমাকে দেখে ভয় করে না? ওই সাবধানে কথা বল, দেখবি আমি কতটা ভয়ঙ্কর। দেখাও দেখি। ফারিয়ার কথায় ভূতটা ওর সামনে নিজের আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। এই দৃশ্য দেখে ফারিয়া বলল, আরে কি করছো? নিজের আঙুল চিবিয়ে খাচ্ছ, ব্যথা পাচ্ছ না? রক্ত বের হচ্ছে তো। আমার কথা ছাড়, আঙুল চিবিয়ে খাচ্ছি, এটা দেখে তোর ভয় করছে না? না, আসলে একটা সত্যি কথা বলি। কি কথা বল? তোমার চোখের দিকে তাকালে সবকিছু ভুলে যায়। তুমি না খুব সুন্দর, তাই তো ভয় পাই না। এ আমি কার পাল্লায় পড়লাম রে বাবা? বুঝছি, তোকে ভয় দেখাতে পারবো না, যা তুই এখান থেকে চলে যা। এ বাড়িতে আর কখনো আসবি না। ওকে মাই ক্রাশ, এক্ষুনি যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। এই বলে সেখান থেকে চলে আসলাম। বাপ্পা, চলে আসলি। এই ভূতটা তোকে আর কিছু বললো না? ফারিয়া এতক্ষণ আমাদের সামনে এই ঘটনাটা বলছিল। আমরা 4 বন্ধু, এর মধ্যে আমি একাই ছেলে, বাকি 3 জন মেয়ে। 4 জন মিলে আড্ডা দিচ্ছিলাম। তখন ফারিয়া সবাইকে গত রাতের পুরনো জমিদার বাড়ির ঘটনা বলল। ওর মুখে এই ঘটনাটা শুনে মিম বলল, ফারিয়া, এটা কি সত্যি নাকি গল্প বানিয়ে বললি? আরে না বোকা, গল্প না, সত্যি। সামিয়া বলল, ভূত বুঝি সত্যি সুন্দর হয়, যাকে দেখে তুই ক্রাশ খেলি? এটা তোর মিথ্যা বানানো গল্প, জানি বিশ্বাস করবি না, নিজের চোখে দেখলে বিশ্বাস করবি। মিম বলল, তাহলে একটা কাজ করি, আজ রাতে সবাই মিলে ওই পরিত্যক্ত পুরনো জমিদার বাড়িতে যাই, গিয়ে দেখি কেমন সুন্দর ভূত। উফ, আমার তো অনেক ইচ্ছে করছে সুন্দর একটা ভূতের গার্লফ্রেন্ড হবার। সামিয়া বলল, তোর মতো আমারও তো অনেক ইচ্ছে, আমি আজকে ওকে প্রপোজ করব। এই আমার ক্রাশের উপর নজর দিবি না, ও শুধু আমার, বুঝলি? বোন, তোরা কি নিয়ে ঝগড়া করছিস? আরে ও ভূত, মানুষ না। ভূতকে নিয়ে টানাটানি শুরু করলি কেন? ফারিয়া বলল, আরে ভূত হলেও দেখতে কি কিউট, আজ রাতে ওখানে গেলে দেখতে পাবি। আমি যাব না, তোরা যা। মিম বলল, দোস্ত চল না, অনেক স্বপ্ন ভূত দেখার, চল না করিস না। না, আমি যাব না। নিশাত, তুই আমাদের সাথে গেলে তুই যে মেয়েটাকে পছন্দ করিস ওর সাথে প্রেম করিয়ে দেব। আমি বললাম, তাই নাকি? আগে বলবি না? আমি যাব, রাজি আমি। তাহলে সবাই শোনো, ঠিক রাত 12টায় সবাই একসাথে হয়ে চলে যাব ওই জমিদার বাড়িতে। এখন সবাই বাড়িতে যাও, কেমন? ফারিয়ার কথায় সবাই যার যার বাড়িতে গেলাম। কথা মতো রাত 12টায় সবাই একসাথে হয়ে রওনা করলাম সেই পরিত্যক্ত পুরনো জমিদার বাড়িতে। গভীর রাত, ভয়ও করছে, কি যে হবে। এরা তো ভয় পাচ্ছে না, ভূত দেখার নেশায়। যাই হোক, বেশ কিছুক্ষণ হাঁটার পর সবাই মিলে পৌঁছে গেলাম সেই জমিদার বাড়িতে। হাঁটতে হাঁটতে আমরা 4 জন পৌঁছে গেলাম সেই পরিত্যক্ত পুরনো জমিদার বাড়িতে। সেখানে যাবার পর ফারিয়া বলল, কিরে কেমন লাগে? বলেছিলাম না ভালো লাগবে, এখন চারিদিকটা ঘুরে দেখবো, চল। ঘোরাঘুরি পরে আগে বল, সে কিউট ভূতটা কোথায়? ওকে দেখার জন্য মনটা ছটফট করছে। ছটফট করলে কি হবে? কিউট ভূত তো শুধুই আমার, দেখে নিস ও সবার আগে আমাকে পছন্দ করবে। তোরা কি চুপ করবি? গভীর রাতে পুরনো জমিদার বাড়িতে আসছি, ঘোরার শখ ছিল, ঘোরা হয়ে গেছে, এবার চল বাড়িতে ফিরে যাই। জায়গাটা সুবিধার মনে হচ্ছে না। কেন? জায়গা কি করলো? যতক্ষণ না কিউট ভূত সামনে না আসে ততক্ষণ যাব না। ঠিক, ওকে দেখি তারপর যাব। নিশাত, আর একটু অপেক্ষা কর না দোস্ত। ওদের মুখে কথাটা শুনে আমি হা হয়ে ভয়ে কাঁপতে লাগলাম। আমার শরীর কাঁপতে দেখে ওরা হাসতে হাসতে বলল, কি রে, কি হলো, কাঁপছিস কেন? কাঁপছে কি আর সাথে? একবার পিছনে ঘুরে দেখ। আমার কথায় ওরা 3 জন পিছনে ঘুরে ভয়ে চিৎকার দিয়ে উঠল, কারণ ওদের পিছনে দাঁড়িয়ে আছে একটা মাথাবিহীন শরীর। মাথা ছাড়া শরীরটা আবার নড়াচড়া করছে। এই দৃশ্য দেখে ওরা ভয়ে ভয়ে আমাকে বলল, নিশাত, তোরা পেছনে তাকা, দেখ তোর পেছনে একটা ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়ে আছে। ওদের কথায় পেছনে ফিরে তাকাতে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারে সেখানে থাকা ভয়ঙ্কর অবয়ব দুটো চলে গেল। বুঝলাম না ওরা হঠাৎ চলে গেল কেন। অবয়ব দুটো চলে যাবার পর আমি ওদের বললাম, এই চল চল, এক্ষুনি এখান থেকে পালাতে হবে, চল। আমার কথায় সবাই পালাতে যাব, ঠিক তখনই আমাদের সামনে আরেকটা ভূত চলে আসলো। ভূতটা আসতেই ফারিয়া বলল, আরে বাহ, সুন্দর দেখতে তো। এই সামিয়া, এই মিম, দেখ আমি এর কথাই বলছিলাম, হাউ কিউট ভূত, কেমন আছো? দেখো আমি আসছি। ভূত বলল, কে তুই? আমাকে চিনবা না, আমি তোমার গার্লফ্রেন্ড হব। ফারিয়া বলল, বললেই হলো, গার্লফ্রেন্ড হব? ওই কতবার বলেছি, এই ভূত শুধু আমার, ওর দিকে নজর দিবি না। তোরা দুজনে চুপ কর, ভূত শুধুই আমার। ওই ভূত দেখো তো আমাকে কেমন লাগছে। কেমন আর লাগছে? পেতনির মতো লাগছে তোকে, ফারিয়া বলল। ভূত, তুমি ওদের কথা কান দিও না, তুমি শুধুই আমার আর আমি তোমার। ভূত বলল, আমার আসো একটু।
ফারিয়া বলল, মিহিম, সামিয়া দেখ, ও আমাকে কাছে ডাকছে, যাই গিয়ে দেখি কি বলে। এ বলে ফারিয়া ভূতের কাছে যেতে ভূত ঠাস করে ফারিয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ভূত ফারিয়াকে থাপ্পড় দেওয়ায় মিম হাসতে হাসতে বলল, থাপ্পড় দিয়েছে, ভালো হয়েছে ভূত, তুমি ঠিক কাজ করেছো। এই বলে মিম ভূতের দিকে এগিয়ে গেল। এগিয়ে ভূতের কাছে যেতে ফারিয়ার মতো মিমকে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এভাবে সামিয়াকেও থাপ্পড় বসিয়ে দিল। তিনজনই থাপ্পড় খাবার পর গালে হাত দিয়ে মিম ফারিয়াকে বলল, কিরে, তুই না বলেছিলি ভূত রোমান্টিক, খুব ভালো, তাহলে থাপ্পড় দিল কেন? আসলে একটা সত্যি কথা বলবো। কি কথা? আসলে আমি তোদের বানিয়ে গল্প বলেছিলাম, এখন গল্প সত্যি হয়ে গেছে। গল্প যখন সত্যি, কি তুই গল্প বানিয়ে বলে আমাদের এখানে নিয়ে আসছিস? কুত্তানি, এখন কি হবে? ওদের এই অবস্থা দেখে আমি সাহস করে ভূতকে বললাম, ভূত ভাই, আসলে আমরা না বুঝে এই পুরনো জমিদার বাড়িতে আসছি, আমাদের মাফ করুন, আর কখনো আমরা এখানে আসবো না। ভূত বলল, তুই কি চুপ করবি নাকি এদের মতো থাপ্পড় খাবি? ঠিক আছে ভাই, চুপ করলাম। ভূত বলল, তোরা এই বাড়িতে এসে অনেক বড় ভুল করেছিস। এখানে এসেছিস, এখন মরার জন্য রেডি থাক। রোজ রোজ একটা করে মারবো, 4 জন 4 দিনে মারবো। ফারিয়া বলল, ভূত এমনভাবে বলো না, আমাদের মাফ করো। কোনো মাফ নেই, এখানেই থাকো, এখান থেকে কোথাও যেতে পারবে না, পালানোর চেষ্টা করবে না। মনে রাখবা, পালাতে গেলে ঘুরে ফিরে এই বাড়িতে আসবা, তাই সাবধান। এ বলে ভূত বাতাসে মিলিয়ে গেল। ভূত চলে যাওয়ায় আমি আর ওরা সবাই সেখান থেকে বেরিয়ে দৌড়াতে লাগলাম। কিন্তু একই, ভূতের কথাই সত্যি, আমরা আবারও ঘুরে ফিরে সেই পুরনো জমিদার বাড়িতে এসে ঢুকলাম। আমরা ফিরে আসায় সেই ভূতটা হাসতে হাসতে বলল, বোকার দল, বলেছিলাম না পালাতে পারবি না কেউ। আমি বললাম, ভূত ভাই কেন এরকমটা করছেন? আমরা না বুঝে এখানে এসেছি, আমাদের যেতে দিন। না, তোদের যেতে দিব না, সবগুলোকে এক এক করে মেরে রক্ত খাবো। ফারিয়া বলল, ক্রাশ, তুমি এই কথাটা বলতে পারলা? আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে মেরে রক্ত খাবে? মিম বলল, খাবে না তো কি করবে, তোর জন্য আমরা এখানে এসেছি। তুই মিথ্যা গল্প বানিয়ে আমাদের না শোনালে আমরা এখানে আসতাম না। এখন মর, ওই ভূত তোকে মেরে তোর রক্ত খাবে, আর আমাকে তোমার সঙ্গে করে নাও। ভূত বলল, চুপ করবি নাকি তোকে আগে মারবো? সামিয়া বলল, ওই দুটোকেই মেরে ফেলো, তাহলে তোমার আমার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। ভূত বলল, আগে তোকেই মারবো। আমার সাথে তোমরা 3 জনই মজা করছো, তাই না? এ বলে ভূত রেগে হাত দিয়ে কি জানি ইশারা দিল, আর আমরা 4 জনই শূন্যে ভাসতে লাগলাম। শূন্যে ভাসতে আমি ভয়ে চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার দেখে মিম বলল, আরে গাধা, চিৎকার করছিস কেন? শূন্যে ভাসছি, ভালোই তো লাগছে। এই সুযোগে আমার একটা টিকটক ভিডিও বানিয়ে দিত। সামিয়া বলল, নিশাদ, আমার কয়েকটা পিকচার তুলে দেন, আগে ফেসবুকে আপলোড দিব। শূন্যে ভেসেও কখনো পিকচার তুলিনি। বাহ, সুপারম্যান হলাম নাকি, শূন্যে ভাসছি। ভূত আরেকটু উপরে তুলো না, ভালোই লাগছে। ভূত বলল, আরে তোরা মানুষ না অন্য কিছু, আমি পাগল হয়ে যাব। আমাকে নিয়ে ঠাট্টা করা বাদ দিবি? তোদের শূন্যে তুলেছি, কোথায় ভয় পেয়ে চিৎকার করবি তা না, উল্টো আমাকে নিয়ে মজা করছিস। আমি বললাম, ভাই ওদেরকে একটা শিক্ষা দিন তো, বেশি বার বেড়ে গেছে। আমার কথা শুনে ভূত আমাদের সবাইকে শূন্য থেকে নিচে ফেলে দিলেন। নিচে পড়ে ফারিয়া, মিম ও সামিয়া 3 জনই ব্যথায় চিৎকার দিতে লাগলো। এদিকে সেই সময় ভূত বলল, সাবধান হও, এরপর আমার সাথে এরকম করলে মেরে ফেলবো। এই কথাটা বলে ভূত আবারও চলে গেল। আমরা 4 জনই পড়ে রইলাম একটা পুরনো ঘরে। ভূত চলে যাওয়ার পর আমি বললাম, ওই এখন কেমন লাগে, চিৎকার করছিস কেন? তোরা মেয়েরা কি কোনোদিন ভালো হবি না? আরে ভূত দেখে মানুষ চিৎকার দেয়, জ্ঞান হারিয়ে ফেলে, আর তোরা 3 জন ক্রাশ খাস, ভূতের প্রেমে পড়িস। কি করব বল? ভূতের মুখটা এতটাই মায়াবী যে ওকে দেখলেই ভয় আসে না, মুখটা দেখলেই প্রেমে পড়ে যায়। মিম বলল, ফারিয়া তুই ঠিক বলেছিস, ওর মধ্যে একটা মায়া আছে। সামিয়া বলল, আর সেই মায়ায় পড়েছি আমরা। আমি বললাম, মায়ায় পড়লে কি হবে বল? আমরা জানি না আমাদের সাথে কি হতে চলেছে, ভয়ঙ্কর কিছু ঘটবে হয়তো। এই সব তোর জন্য হয়েছে ফারিয়া, তুই আমাদের এখানে নিয়ে আসছিস। ফারিয়া বলল, আরে তখন কি আমি জানতাম নাকি আমার বলা গল্প সত্যি হয়ে যাবে? ফারিয়ার সাথে কথা বলছি, ঠিক সেই সময় মাথার ওপর থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। ওপর থেকে রক্ত পড়ছে, এই দেখে সবাই উপরে তাকাতেই চমকে উঠলাম, কারণ উপরে একটা মৃত লাশ ঝুলে আছে। সেই লাশটা থেকে রক্ত নিচে পড়ছে। লাশটাকে দেখে ভয়ে সবাই একসাথে জড়সড় হয়ে বসে আছি। ঠিক সেই সময় ভূত আসলেন, এসে বললেন, কিরে, লাশ দেখে ভয় পেলে চলবে? ওটা তো তোদেরই খাবার। আমাদের খাবার মানে? কেন, তোদের কি ক্ষুধা লাগেনি? নে, খেয়ে নে, যেটা ইচ্ছে খেতে পারিস, লাশের মাংস নলে রক্ত। ছি, ওয়াক্থু, ভূত এসব কি বলো? আমরা মানুষ, কোনো রাক্ষস না। মিম বলল, ভূত তুমি মৃত লাশ আনতে পারলা, এগুলো আমি খাই না, যাও আমার জন্য ফুচকা নিয়ে আসো। ভূত বলল, ফুচকা খাবি? ঠিক আছে, কাল মরার পর কবরে গিয়ে যত ইচ্ছা ফুচকা খাস। মিম বলল, রাগ করো কেন, আমি তো মজা করলাম, আমি কিচ্ছু খাবো না, কোথা নেই। সামিয়া বলল, আচ্ছা ভূত, একটু বিরিয়ানির ব্যবস্থা করে দিতে পারবে? ভূত বলল, হ্যাঁ পারবো, কিন্তু মাংস কোথায় পাবো? তোমার একটা হাত কেটে নিয়ে সেই মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়ে আসি। সামিয়া বলল, না বাবা, লাগবে না বিরিয়ানি। ভূত বলল, এই শোনো, তোমরা হয়তো জানো না মজার ছলে তোমরা কোথায় আসছো, তোমাদের সাথে কি হতে চলেছে। আমি বললাম, সবই তো জানেন, আমরা আসলে মজার ছলে এই পুরনো জমিদার বাড়িতে ঘুরতে আসছি, দয়া করে আমাদের বাড়িতে যেতে দিন, বাড়িতে সবাই আমাদের খুঁজছে হয়তো।
ঠিক বলেছিস, তোদের পরিবার তোদেরকে খুঁজছে আজ 3 দিন থেকে। তোরা এখানে আছিস মনে হচ্ছে আজকে এখানে এসেছিস, কিন্তু এখানে আসার 3 দিন হয়ে গেছে তোদের। ফারিয়া বলল, কি বলো 3 দিন হয়ে গেছে? না জানি আমার পরিবার আমাকে কোথায় কোথায় খুঁজছে। মিম বলল, মা বাবার জন্য খারাপ লাগছে। সামিয়া বলল, আমারও। ভূত বলল, খারাপ লেগে আর কি লাভ হবে, পরিবারের কথা ভুলে যা আর মৃত্যুর জন্য তৈরি থাক। কালকে তোদের মধ্যে থেকে একজনকে আমরা ভূতেরা বলি দেব। এরকম করে 4 দিনে তোদের 4 জনকে বলি দিব। ভূতের কথা শুনে ভয়ে সবার চোখে পানি চলে আসলো। সত্যি কি আমাদের মৃত্যু হবে? এদিকে আমাদের এই অবস্থা দেখে ভূত বলল, শোন, এখান থেকে কোথাও পালাতে পারবি না, তাই দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। আর একটা অবাক করা কথা শোন, তোদের গ্রামের বা পাশের গ্রামের কেউ যদি এই জমিদার বাড়িতে আসে তোদেরকে খুঁজতে, তাহলে তারা তোদেরকে খুঁজে পাবে না। তোরা ঠিকই বাইরের মানুষদেরকে দেখবি, কিন্তু ওরা কেউ তোদেরকে দেখবে না। তোরা যতই চিৎকার করিস কেউ শুনবে না। আর হ্যাঁ, এই খাবারগুলো নে, এগুলো ভালো খাবার, খেয়ে নে সবাই। আমি কাল আসবো আমাদের ভূতের সর্দারকে নিয়ে, উনি নিজের হাতে তোদেরকে বলি দিবে। এই বলে ভূত চলে গেল। ভূত চলে যাবার পর আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে ভয়ে চুপ করে বসে রইলাম। এখন বসে বসে মৃত্যুর দিন অপেক্ষা করতে হচ্ছে। কালকেই তো কাউকে না কাউকে মরতে হবে। সামিয়া বলল, নিশাদ, আমার অনেক ভয় করছে রে, মজার ছলে এখানে আসাটা ঠিক হয়নি। মিম বলল, এভাবে বসে না থেকে এখান থেকে পালানোর চেষ্টা করত, এতে কোনো লাভ হবে না, ঘুরে ফিরে সে এখানেই ফিরে আসবো। ফারিয়া বলল, নিশাদ, বাইরে দেখ, একটা লোক। ফারিয়ার কথা শুনে বাইরে তাকাতে দেখলাম ঠিকই একটা মানুষ। ওনাকে দেখে সবাই চিৎকার দিয়ে ডাকতে লাগলাম, কিন্তু এ কি, উনি তো আমাদের কোনো কথা শুনছে না। এত করে ডাকছি, শুনছে না। এভাবে বেশ কিছুক্ষণ চিৎকার করে কোনো লাভ হলো না। লোকটা কিছুক্ষণ পর চলে গেল। লোকটাকে দেখে বাঁচার একটু আশা করেছিলাম, তাও হলো না। যাই হোক, অনেক ভয়ের মাঝে কেটে গেল সেই রাতটা। কথা মতো ভূত তার পরের দিন তার ভূত সর্দারকে নিয়ে আসলেন আমাদের কাছে। আসার পর ভূত বললেন, চলে আসলাম। কি বলেছিলাম না আজকে আসবো? এখন বল, কে আগে মরবি, কাকে বলি দিব আগে? ভূতের কথা মতো আমরা 4 জনই ভয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে চুপ করে রইলাম। এদিকে আমাদের এই অবস্থা দেখে ভূত বলল, কিরে, তোরা কিছু বলবি না তাই না? ঠিক আছে, আমি তোদের মধ্য থেকে একজনকে নিয়ে সর্দারকে দেই, উনি বলি দিক। এ বলে ভূত খপ করে ফারিয়ার হাত ধরলেন আর বললেন, আজকে তোকে বলি দিব, তারপর বাকি 3 দিনে তোদের 3 জনকে বলে দিব, কেউ বাঁচবি না। এই কথাটা বলে ভূত ফারিয়াকে টানতে লাগলো। এদিকে ভয়ে ফারিয়া চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, আমি যাব না, আমাকে বাঁচাও। ফারিয়ার এই অবস্থা দেখে খুব খারাপ লাগছিল। নিজের চোখের সামনে বন্ধুকে মরতে দেখবো কিভাবে, কি করবো বুঝতে না পেরে ভূতকে বললাম, ভূত ভাই দাঁড়ান, দয়া করে এটা করবেন না, আমাদের একটা সুযোগ দিন, আমাদের কাউকে মেরে ফেলবেন না, এর বিনিময়ে আপনি যা চান তাই দেব। ভূত বলল, আমার তো তোমার জান চাই, সেটা দিয়ে দে। আমি বললাম, আমাদের মেরে ফেলা ছাড়া কি চান বলুন? পারবি আমি যা চাই তা দিতে? পারবি কিনা বল। আমি বললাম, সেটা যদি করার মতো হয়, মানুষের স্বার্থে থাকে, তাহলে অবশ্যই পারবো, বলুন। আমার কথায় ভূত ফারিয়ার হাত ছেড়ে দিলেন আর বললেন, শোনো সবাই, তোমাদের 4 জনকে ছেড়ে দিব, বাড়িতে যেতে পারবে তার আগে একটা কাজ করে দিতে হবে। এটা 100 বছর আগের পুরনো জমিদার বাড়ি। এই বাড়ির পেছনে বাগানে মাটির নিচে একটা বোতলে বন্দি আছে আমার বাবা। আমার বাবাকে এক তান্ত্রিক বন্দি করে সেখানে পুঁতে রেখেছে। আমরা জিনেরা সেটা মুক্ত করতে পারবো না, সেটা মুক্ত করতে পারবে শুধুমাত্র মানুষেরা। তোমরা তো মানুষ, তোমরা যদি এই কাজটা করে দিতে পারো তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। ভূতের মুখে কথাগুলো শুনে সামনে পেছনে না ভেবে রাজি হয়ে গেলাম। আমরা রাজি হওয়াতে ভূত বললেন, আসো আমার সাথে আসো। এই বলে ভূত আমাদেরকে নিয়ে বাগানে গেলেন। সেখানে গিয়ে বললেন, শোনো, এই যে গাছটা দেখছো, এই গাছের নিচে হাঁটু পর্যন্ত মাটি খুঁড়লে সেই বোতলটা পাবা, যেখানে আমার বাবা বন্দি আছে, ওনাকে মুক্ত করে দিবা, ঠিক আছে? কিন্তু কাজটা এখন না, সন্ধ্যার সময় করতে হবে। এখন তোমরা আশপাশটা ঘুরে দেখো, সন্ধ্যা হলে কাজ শুরু করবা। এই কথাটা বলে ভূত চলে গেল। ভূত চলে যাওয়ায় আমরা 4 জনই আশপাশটা ঘুরে দেখছিলাম, জানি না সামনে কি হতে চলেছে, চিন্তায় ছিলাম। সন্ধ্যা হলো। ভূতের কথা মতো আমি, ফারিয়া, মিম, সামিয়া 4 জনই ভূতের দেখানো সেই গাছের নিচে মাটি খুঁড়ে সেই বোতলটা বের করলাম। বোতলটা পাওয়ার পর দেখলাম ওর মুখটা খুব শক্ত করে লাগানো। আমি অনেক কষ্টে বোতলের মুখটা খুলতেই চারিদিকটা ঘন কালো অন্ধকার হয়ে গেল। এদিকে তখনই বোতল থেকে ধোয়ার মতো কি জানি বের হতে লাগলো। এই দৃশ্য দেখে ভয়ে আমি বোতলটা ছুঁড়ে মাটিতে ফেললাম। এদিকে বোতলের ভেতর থেকে ধোয়ার মতো কি জানি বেরিয়ে গেল। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসলো চারিপাশ। সবকিছু স্বাভাবিক হবার পর ভূত আমাদের কাছে আসলেন আর বললেন, এই শোনো, তোমাদের কাজ শেষ, তোমরা আমার কথা মতো কাজ করেছো, এখন তোমরা বাড়িতে ফিরে যাও। আর শোনো, এসব কথা কাউকে কখনো বলবে না। আমাদের ভূতের সর্দার বলেছিল তোমাদের মেরে ফেলতে, কিন্তু আমি ওনাকে বুঝিয়ে তোমাদেরকে রক্ষা করলাম। এখন চলে যাও এখান থেকে, রাত এখনো বেশি হয়নি। ভূতের কথা শুনে আমরা 4 জনই সেখান থেকে দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়ির কাছে চলে আসলাম। বাড়ির কাছে এসে আমি ওদের বললাম, শোন, আমরা 4 জন কয়দিন ধরে বাড়িতে নেই। আমাদের বাড়ির লোক নিশ্চয়ই আমাদের অনেক খোঁজাখুঁজি করেছে। এখন আমরা বাড়িতে গেলে সবাই নানা প্রশ্ন করবে। আমার কথা শোন, সবাই একই উত্তর দিবি।
বলবি সবাই মিলে দূরে কোথাও ঘুরতে গেছি, ভুলেও কেউ সত্যি কথা বলবি না, কেমন? আমার কথায় সবাই রাজি হয়ে যে যার মতো বাড়িতে চলে গেল। আমিও চলে গেলাম বাড়িতে। যাই হোক, আমরা বাড়িতে ফেরার পরে 2 দিন পরের ঘটনা। আমি, সামিয়া, মিম ও ফারিয়াকে বললাম দেখা কর, কথা আছে। আমার কথায় ওরা দেখা করলো। দেখা হতে আমি ওদের বললাম, কিরে সবকিছু ঠিক আছে তো, কোনো সমস্যা হয়েছে কি? আমার কথায় ওরা বলল, সমস্যা একটু হয়েছে। আমরা তো মেয়ে, বাড়ির লোক নানা প্রশ্ন করেছে, তবে ম্যানেজ করে নিয়েছি, এখন আর সমস্যা হবে না। আমরা 4 জনই নিজেদের কথা বলেছি। তখন হঠাৎ ভূত সেখানে আসলো। ভূতকে দেখে আমরা অবাক হয়ে বললাম, আরে ভূত, তুমি এখানে? তুমি আমাদের কাছে আবার কি চাও? ভূত বলল, তোমাদের সাথে কথা আছে। কি কথা আবার? আপনার সাথে আমাদের কোনো কথা নেই, চলে যান। তোমাদের শুনতেই হবে, আমার কথা শোনো, তোমাদের বাঁচানোর জন্য বলছি। সামনে বিপদ, গ্রামের সবাই বিপদে পড়বে। কিসের বিপদ? কি হয়েছে খুলে বলুন তো। 2 দিন আগে পুরনো জমিদার বাড়িতে মাটি খুঁড়ে তোমরা যে বোতল থেকে একটা জিনকে মুক্ত করেছো, মনে আছে? হ্যাঁ, সেটা তো আপনার বাবা। না, উনি আমার বাবা না, উনি খুব খারাপ ও ভয়ঙ্কর প্রকৃতির একটা জিন। ওই জিনটা এতটাই ভয়ঙ্কর যে ওনাকে যে মানুষ দেখবে বা উনি যাকে দেখা দেবে সেই মানুষের শরীরের মধ্যে ঘা হবে, যেটাকে তোমরা বসন্ত রোগ বলো। ওই জিনের কাজ হলো মানুষকে দেখা দিয়ে রোগ ছড়ানো। যে এই রোগে আক্রান্ত হবে সেই মরবে। মিম বলল, কি বলো এগুলা? ওই জিনটা যদি এতটাই ভয়ঙ্কর হয় তাহলে ওনাকে মুক্ত করতে বললে না কেন? আরে বললে তো বিশ্বাস করবে না। তোমাদের মতো আমিও বন্দী ছিলাম ওই জমিদার বাড়িতে। ওই খারাপ জিনগুলো আমার পরিবারকে আটকে রেখেছে। আমাকে বলেছিল তোমাদের বলে বোতলে থাকা ওই জিনটাকে মুক্ত করতে। এখন ওই জিনটা মুক্ত, সে এখন গ্রামের কাউকে ছাড়বে না, সবাই রোগে আক্রান্ত হয়ে মরবে। ভূতের মুখে কথাগুলো শুনে আমি বললাম, কিন্তু এসব ওই জিনটা কেন করবে? গ্রামের মানুষ ওর কি ক্ষতি করেছে? শোনো, এগুলো খারাপ গোত্রের জিন। জিনদের অনেক জাত আছে, এগুলো ইতিহাস তোমরা মানুষেরা বুঝবে না। শুধু এতটুকু জেনে রাখো, ওই জিনটার কাজই হলো মহামারী ছড়ানো। হ্যাঁ, সেটা বুঝলাম, কিন্তু এটা উনি কেন করবেন? গ্রামের মানুষের সাথে ওনার শত্রুতা কোথায়? শোনো, আজ থেকে 100 বছর আগে কোনো না কোনোভাবে ওই খারাপ জিনটা তোমাদের গ্রামে আসে। তখন কিন্তু জমিদার বেঁচে ছিলেন। তো সেই জিনটা গ্রামে এসে সবার মাঝে রোগ ছড়াতে থাকে। যেই রাতের বেলা ওই জিনটাকে দেখে সেই রোগে আক্রান্ত হয় আর মারা যায়। গ্রামের এরকম অবস্থায় জমিদারের কানে কথাটা যায়। জমিদার এই বিষয়গুলো শোনার পর একজন তান্ত্রিককে ডাকেন, কিন্তু এতে ওই জিনটা আরো রেগে গিয়ে জমিদার পুরো পরিবারের সবার মাঝে বসন্তের রোগ ছড়িয়ে দেয়। এতে আস্তে আস্তে জমিদারের পুরো পরিবার মৃত্যুর দিকে ধাবিত হতে থাকে। এমন অবস্থায় সে জমিদার তান্ত্রিককে বলেন, আমি ও আমার পরিবার হয়তো মারা যাব, কিন্তু সেই জিনটাকে ছাড়ব না। আমি মরি গ্রামের আর কারো যেন কোনো ক্ষতি না হয়। জমিদারের কথায় তান্ত্রিক সে খারাপ জিনটাকে বোতলে বন্দি করে রাখে। জিনটা বোতলে বন্দি। এদিকে গ্রামের যারা যারা আক্রান্ত ছিল সবাই মারা যান। এদিকে জমিদার ও তার পুরো পরিবারও মারা যান। সেই থেকে জমিদার বাড়িটা পরিত্যক্ত, ওদিকে কেউ যায় না। তোমরা বোকার দল সেখানে গেছো, গিয়ে তো ফেসে গেলে। এখন কি হলো? সে খারাপ জিনটা এত বছর পর মুক্ত হলো। মুক্ত হয়ে ও কাউকে ছাড়বে না। আগে এই গ্রামের সবাইকে সবার মাঝে রোগ ছড়াবে। আমিও তো জিন, আমি এসব জানি বলেই তোমাদের কাছে এসে এসব ঘটনা খুলে বললাম। আমি বললাম, তাহলে এখন আমরা কি করব? সেটা আমি বলে দিব, আগে তো দেখি সেই জিনটা কি করে। আচ্ছা, তোমরা থাকো, পরে সময় মতো তোমাদের সাথে দেখা করব। ফারিয়া বলল, আরে ভূত শোনো, আরেকটু থাকো, আমরা তো তোমাকে ভুল বুঝেছি, তুমি তো ভালো ভূত। মিম বলল, হ্যাঁ, ভালো বলেই তোমার প্রেমে পড়েছি, তুমি তো আমার ক্রাশ। সামিয়া বলল, আচ্ছা ভূত, তোমার নাম কি? আমার নাম ইউসুফ। উফ, কত সুন্দর নাম আমার ক্রাশটার। আমি বললাম, তোরা আবার এসব শুরু করলি? গ্রামের সবাই বিপদে পড়তে চলেছে, সবাইকে কিভাবে বাঁচানো যায় সেই চিন্তা কর। ভূত ভাই, আপনি জানতো, সময় মতো আসিয়েন আমাদের কাছে। মিম বলল, ঠিক আছে চলে যাও, কিন্তু তাড়াতাড়ি এসো আমাদের সাথে দেখা করতে। সামিয়া বলল, নইলে অনেক মিস করবো ক্রাশ। আমাদের সবার কথা শুনে ভূত চলে গেলেন। এদিকে আমরা নিজেদের সাথে কথা বলে আমরাও চলে গেলাম বাড়িতে। এই ঘটনা 2 দিন পরের ঘটনা। গ্রামের 2-1 মাঝে ছড়িয়ে পড়ল সেই ভয়ঙ্কর রোগ। শুরুতে কেউ গুরুত্ব না দিলেও পরে যখন দেখা গেল আস্তে আস্তে সবার মাঝে ছড়াচ্ছে, অনেকে মারা যাচ্ছে, তখন সবার মাঝে ভয় চলে আসে। রাত হলে কেউ বাইরে বের হতে পারে না, ভয়। এমন অবস্থায় গ্রামের সবাই একসাথে হলেন আর সবাই মিলে আলোচনা করতে লাগলেন কি করা যায়। এদিকে সবাই মিলে একটা ডিসিশন নিলেন। সবাই বললেন একজন কবিরাজকে নিয়ে আসবে। কথা মতো পরের দিন কবিরাজকে নিয়ে আসা হলো। কবিরাজ আমাদের গ্রামে আসতেই সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি পারবো না, এই কাজ আমি করতে পারবো না, আমার থেকে ওই জিনটা অনেক বেশি শক্তিশালী, আপনারা অন্য কোনো হুজুর বা কবিরাজ দেখেন। এই বলে কবিরাজ চলে গেল। অনেক আশা নিয়ে সবাই কবিরাজকে নিয়ে এসছে। তিনি ভয়ে চলে গেলেন। আর কোনো আশা রইল না গ্রামের কারো। ভয়ে আমাদের গ্রামের মানুষজন হাট বাজার যাওয়া বাদ দিলেন। যার যেটা লাগে সেটা দিনের বেলায় গিয়ে নিয়ে আসেন আর সন্ধ্যা হবার আগে খাওয়া দাওয়া করে রুমের মধ্যে ঢুকেন। এতটা সাবধানে থাকার পরও অনেকেই সেই ভয়ঙ্কর জিনটাকে দেখে আর সে রোগে আক্রান্ত হয়। না, এভাবে আর চলা যায় না। আমাদের জন্য আজ গ্রামের এই অবস্থা। আমাদের সবাই চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অনেকেই। উপায় না পেয়ে আমরা 4 জন একসাথে হয়ে ফাঁকা কোথাও গিয়ে ভূতকে স্মরণ করতে লাগলাম।
বেশ কিছুক্ষণ পর সেখানে ভূত আসলো। ভূতকে দেখে আমি বললাম, আপনি আসছেন? আমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ, চোখের সামনে রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অনেকে, এখন কি করব? একজন কবিরাজ নিয়ে আসছিল গ্রামের সবাই, কিন্তু সেই কবিরাজ তো ভয়ে পালিয়ে গেল। ভূত বলল, ছোটখাটো কবিরাজ দিয়ে কাজ হবে না, বড় কোনো হুজুরের কাছে যেতে হবে। তার আগে তোমাদের একটা কাজ করতে হবে। ফারিয়া বলল, কাজ? কি কাজ করতে হবে বলো ভূত? তোমাদের 4 জনকে এই ভয়ঙ্কর জিনটার সাথে দেখা করে কথা বলতে হবে। কি? আরে পাগল হলে নাকি? আমরা ওই জিনটার সাথে দেখা করলে তো আমরাও বসন্ত বা কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যাব। সামিয়া বলল, হ্যাঁ মিম তো ঠিকই বলেছে, ওই জিনটাকে যে দেখে বা জিনটা যাকে দেখা দেয় তার মাঝে রোগ ছড়িয়ে পড়ে। ভূত বলল, চিন্তা করো না, সবাই রোগে আক্রান্ত হলেও তোমাদের কিচ্ছু হবে না, কারণ তোমরা 4 জন ওই জিনটাকে মুক্ত করেছো। মুক্ত করার জন্য ওই জিনটা বলেছে সবার ক্ষতি হলেও তোমাদের কিচ্ছু হবে না। তাই নাকি? আচ্ছা, আমাদের কি করতে হবে? ভূত বলল, তোমরা ওই জিনটার সাথে কথা বলবা, গ্রামের সবার জন্য মাফ চাইবা, ওকে বুঝিয়ে বলবা গ্রাম থেকে যেন চলে যায়। তোমরা ওকে মুক্ত করেছো বলে দেখো তোমাদের কথায় ওর মন গলে কিনা। আমি বললাম, এতে কি আমাদের কোনো ক্ষতি হবে না? না, হবে না। ওই জিন গ্রাম ছেড়ে যেতে রাজি হবে কিনা জানি না, তবে তোমাদের কোনো ক্ষতি করবে না, এটা কথা দিতে পারি। কারণ কোনো মানুষ জিনের উপকার করলে সেই উপকারের প্রতিদান কোনো না কোনো ভাবে দিবেই। আচ্ছা, গ্রামের সবাইকে বাঁচাতে আমরা রাজি আছি, তোরা কি বলিস? হ্যাঁ, আমরাও রাজি। ভূত বলো, আমরা এই জিনটার দেখা পাবো কোথায়? ওকে তোমাদের খুঁজতে হবে না, তোমরা রাতের বেলা শুধু বাইরে বসে থাকবা, ও এমনিতেই আসবে তোমাদের কাছে। তোমরা বাইরে বসে গল্প করবা। তোমাদের যদি কখনো মনে হয় তোমাদের আশেপাশে কারো উপস্থিতি আছে, তাহলে সালাম দিয়ে সাহস করে বলবা, এখানে কেউ আছো? থাকলে সামনে আসো, আমরা কথা বলবো। ফারিয়া বলল, ভয় করছে, তবুও এটা আমাদের করতে হবে। বলো কখন করবো এই কাজ? আজকে রাতে। কি, আজ রাতেই? হ্যাঁ, আজ রাতে। যত দেরি করবা ততই গ্রামের অসহায় মানুষেরা প্রাণ হারাবে। ঠিক আছে, তাই হবে। আমরা 4 জনে আজ রাতে সে জিনটার সাথে কথা বলবো। ভূত বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি রাতে নয়তো কাল দেখা করব তোমাদের সাথে। এই বলে ভূত চলে গেল। আমরা 4 জন বাড়িতে চলে গেলাম। সন্ধ্যা ঘনিয়ে রাত এলো। কথা মতো আমরা 4 জন একসাথে হয়ে ফাঁকা কোথাও চুপ করে বসে রইলাম। অন্ধকারে বসে আছি, জানি ভয়ে গ্রামের কেউ বাইরে আসবে না। আমরা সেখানে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ একটা গন্ধ এসে আমাদের নাকে লাগলো। আশপাশটা জানি কেমন হয়ে গেল। আমাদের মনে হলো পাশে কেউ আছে। এমন অবস্থায় ভূতের কথা মতো আমি একটা সালাম দিলাম আর বললাম, আসসালামু আলাইকুম, এখানে কেউ কি আছেন? থাকলে কথা বলেন, আমরা আপনার সাথে কথা বলতে আসছি। আমি কথাটা বলে একটু চুপ করে রইলাম। একটু পর আমরা দেখলাম আমাদের সামনে কালো কুচকুচে একটা ভয়ঙ্কর অবয়ব এসে দাঁড়ালো। এটা মনে হয় সেই ভয়ঙ্কর জিন। জিনটার চেহারা আসলেই খুবই ভয়ানক। ওনার চেহারা মুখটা দেখলেই যে কেউ ভয় পাবে। ওনার মুখটা দেখলে মনে হয় আগুনে পুড়ে গেছে, চোখগুলো আগুনের মতো জ্বলছে। এমন অবস্থায় আমরা 4 জনই ভয়ে কাঁপছিলাম। ঠিক তখনই সেই জিনটা বলল, আমার সাথে তোদের কি কথা? তোদের কি ভয় নাই? এত রাতে বাইরে কেন? তোদের ভাগ্য ভালো, আমাকে তোরা বন্দি থেকে মুক্ত করেছিস, তাই তোদের কিছু করলাম না। যা, তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। আমি বললাম, হ্যাঁ যাব, তার আগে আপনার সাথে একটু কথা বলবো। জিনটা বলল, বল, কি বলবি? ফারিয়া বলল, আপনি আমাদের গ্রামের সবার কেন ক্ষতি করছেন? কেন সবার মাঝে রোগ ছড়িয়ে দিচ্ছেন? জিনটা বলল, সেই উত্তর তোদেরকে দিব না, প্রতিশোধ নিব। প্রতিশোধ? কেন প্রতিশোধ নেবেন কেন? গ্রামের মানুষ তো আপনার কোনো ক্ষতি করেনি। করেনি মানে? তোদের গ্রামের জমিদারের কারণে 100 বছর বন্দী ছিলাম, আমি কাউকে ছাড়বো না। মিম বলল, দেখুন, দয়া করুন, নিজের চোখের সামনে আর কত লাশ দেখব। আমি বললাম, আমরা আপনাকে মুক্ত করে উপকার করেছি, উপকারের প্রতিদান হিসেবে গ্রামের সবাইকে মাফ করুন, চলে যান গ্রাম থেকে। জিনটা বলল, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না। তোরা আমার উপকার করেছিস, তাই তোদের কিছু করলাম না। এই বলে জিনটা ঝড়ের বেগে সেখান থেকে চলে গেল। জিনটা চলে যাওয়ার পর আমরা মন খারাপ করে বাড়ির দিকে যেতে লাগলাম। ঠিক তখনই ভূত আসলো আমাদের কাছে। ভূতকে দেখে আমি বললাম, ভূত ভাই, আমরা তো পারলাম না, জিনটা আমাদের কোনো কথা শুনল না। মিম বলল, এত করে বোঝালাম, বুঝলো না, উল্টো বলে গেল গ্রামের কাউকে ছাড়বে না। সামিয়া বলল, ভূত তুমি কিছু একটা করো। বুঝতে পেরেছি, আমার কিছু একটা করতে হবে। শোনো, কাল সকালে তোমাদের কাছে একজন হুজুর আসবে। কোন হুজুর? উনি কি জিন নাকি? না, জিন না, মানুষ। ওই হুজুর অনেক আমল জানে। আমি ওনার সাথে কথা বলেছি। উনি কাল তোমাদের গ্রামে আসবে, তোমাদের কাছে, আর উনি বলবে সে জিনটাকে উনি কি করবে। ঠিক আছে, কিন্তু চিন্তা হচ্ছে, উনি পারবেন তো খারাপ জিনটার সাথে শক্তিতে? হ্যাঁ পারবে, আর পারবে বলে ওনাকে আমি তোমাদের কাছে পাঠাবো। কাল তোমাদের সাথে কথা হবে, এখন চলে যাচ্ছি, কাল হবে শেষ খেলা। এই কথাটা বলে ভূত চলে গেলেন। আমি, ফারিয়া, মিম ও সামিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজেও বাড়িতে চলে গেলাম। পরের দিন সকালে ভূতের কথা মতো একজন বৃদ্ধ হুজুর আসলেন আমাদের কাছে। সকালে একজন বৃদ্ধ হুজুর আমাদের কাছে আসার পর ওনাকে দেখে আমি বললাম, আসসালামু আলাইকুম, আপনি কি সেই হুজুর? হুজুর বলল, হ্যাঁ আমি সেই, আমি সবই জানি। তোমাদের গ্রামে বিপদ, ওই খারাপ জিনটা সবার মাঝে রোগ ছড়িয়ে মেরে ফেলছে।
চিন্তা করো না, আমি ওর সাথে শক্তিতে পারবো, শুধু তোমরা আমাকে একটু সাহায্য করো। হুজুরের কথায় আমরা 4 বন্ধু বললাম, বলেন কি সাহায্য লাগবে? আমরা সব রকম সাহায্য করতে রাজি। আমাদের কথায় হুজুর বললেন, এই সুতো দুটো দুজনের কাছে রাখো। এই সুতোগুলো সাধারণ কোনো সুতো না। তোমরা যদি এই সুতোটা কোনোভাবে সে খারাপ জিনটার, ভয়ঙ্কর জিনটার হাতে পরিয়ে দিতে পারো, তাহলে ওর শক্তি কমে যাবে, ও দুর্বল হয়ে পড়বে, আর ও একটু দুর্বল হলে আমি ওকে বন্দি করে ফেলবো। হুজুরের কথায় আমরা কিছু বলতে যাব, তখনই ভূত সেখানে এসে আমাদের বললেন, তোমরা ভয় পেও না, হুজুর যা বলে তাই করো, আমি তো আছি। ভূতের কথায় একটু সাহস নিয়ে হুজুরকে বললাম, ঠিক আছে, দিন, সুতো দুটো দিন। আর ওই ভয়ঙ্কর জিনটার দেখা পাবো কোথায়, কিভাবে? হুজুর বললেন, গতকাল রাতের মতো আজকেও বাইরে থাকবে। বাইরে থাকলে ওই জিনটা তোমাদের কাছে আসবে। ও কাছে আসলে ছলে বলে ওর হাতে এই সুতোটা পরিয়ে দিবে। আমি তোমাদের থেকে একটু ফাঁকে ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো, কেমন? ঠিক আছে হুজুর, তাহলে বাড়িতে যাও আর মনে সাহস নিয়ে প্রস্তুতি নাও। হুজুরের কথায় বাড়িতে চলে গেলাম। জানি না রাতে কি হবে, যাই হোক আমাদের এটা করতেই হবে। আমাদের জন্য গ্রামের মানুষ বিপদে পড়ছে। যাই হোক, বাড়িতে অপেক্ষা করতে লাগলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। রাত হতেই আমরা 4 জন হুজুর ও ভূতের কথা মতো ফাঁকা কোথাও গিয়ে বসে রইলাম। হুজুরের দেয়া সুতো দুটোর মধ্যে একটা আমার কাছে আর একটা ফারিয়ার কাছে। আমরা সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর গত রাতের মতো সেই ভয়ঙ্কর জিনটা আসলেন। উনি এসে বললেন, তোদের সমস্যাটা কি? তোদের না মানা করেছি রাতের বেলা বাইরে থাকবি না? যা, বাড়িতে চলে যা তাড়াতাড়ি। মনে রাখবি, আমাকে 2 বার দেখলি, 3 বার দেখলে কিন্তু সবার মতো তোদের মাঝে রোগ ছড়াবে, তোরাও আক্রান্ত হবি। আমি বললাম, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার একটা ইচ্ছা আছে। সেটা হলো, আমি আপনাকে একটু ছুঁয়ে দেখতে চাই। আমার অনেক দিনের ইচ্ছা জিনের হাত ছুঁয়ে দেখব। আমার এই ইচ্ছাটা পূরণ করুন, তাহলে আর কখনো রাতের বেলা বাইরে থাকবো না। জিন বলল, এটাই কি তাহলে তোর ইচ্ছে? তোরা আমাকে মুক্ত করে উপকার করেছিস, আয় তোর ইচ্ছেটা পূরণ কর। এই বলে জিনটা ওর হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। এই সুযোগে আমি হুজুরের দেওয়া সুতোটা ওর হাতে পরাতে যাব, ঠিক তখনই সে জিনটা দ্রুত তার হাতটা সরিয়ে নিল। হাতটা সরিয়ে নিয়ে রেগে আমাকে উদ্দেশ্য করে বলল, ধোকা, আমাকে ধোকা দেওয়া। এই কথাটা বলে সজোরে আমাকে আঘাত করলেন। আমি ছিটকে গিয়ে মাটিতে পড়লাম। এদিকে জিনটা রেগে আবারও আমার দিকে এগিয়ে আসতেই লাগলেন। ঠিক সেই সময় ভূত এসে সেই জিনটাকে ধরে আঘাত করতে লাগলো। শুরু হলো ওদের মাঝে মারামারি। 2 জনের মধ্যে মারামারি লেগেছে। আমি আঘাত পেয়ে মাটিতে পড়ে আছি। ওদের মারামারি এক ফাঁকে ফারিয়া দ্রুত এসে তার হাতে থাকা সুতোটা সেই জিনটার হাতে পরিয়ে দেয়। সুতোটা হাতে পরাতেই সেই জিনটা কেমন ছটফট করতে থাকে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে হুজুর বেরিয়ে আসেন আর তার কাজ শুরু করেন। এমনভাবে বেশ কিছুক্ষণ চলার পর হুজুর সেই ভয়ঙ্কর জিনটাকে বন্দি করতে সক্ষম হন। জিনটাকে বন্দি করার পর হুজুর আমাদের বললেন, আলহামদুলিল্লাহ, সমস্যা সমাধান হয়েছে, তোমরা পেরেছ। আমি ওকে বন্দি করেছি। এখন আর মাটিতে নয়, সোজা সমুদ্রে ফেলে দিব। আর কোনো ভয় নেই, গ্রামের আর কারো কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এই বলে হুজুর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উফ, সবাই শান্তির নিঃশ্বাস ফেলে একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলাম। এদিকে ঠিক তখনই ভূত বলল, কি এখন ভয় কেটেছে তো? আমি বললাম, হ্যাঁ, সব সম্ভব হয়েছে আপনার জন্য। আপনি আসল হিরো ভাই। আপনি না থাকলে আমাদের গ্রামের যে কি হতো। আরে না, চোখের সামনে এত মানুষের মৃত্যু দেখি কি করে, তাই তোমাদের সাহায্য করলাম। সব মানুষ যেমন ভালো না, তেমনি সব জিনও ভালো না, খারাপও আছে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা, কেমন? ফারিয়া বলল, ভূত তুমি কোথায় যাবা আমাকে ছেড়ে? আমাকে নিয়ে যাও। মিম বলল, ওর কথা ছাড়াও, আমার কথা কি মনে পড়বে না তোমার? তোমাকে খুব মিস করব। সামিয়া বলল, মিস তো করবো আমি, ভূত প্লিজ আমাকে ছেড়ে যেও না। ভূত বলল, তোমরা 3 জনই খুব বোকা। আমি সুন্দর বলে আমার উপর ক্রাশ খেলে। একবারও ভাবনি আমি বিবাহিত কিনা, আমার স্ত্রী সন্তান আছে কিনা। আমি বিবাহিত, আমার একটা সন্তানও আছে। ফারিয়া বলল, কি তুমি বিবাহিত? মিম বলল, ইস, চাকা খেলাম। সামিয়া বলল, কথাটা শুনে কষ্ট পেলাম ক্রাশ। ভূত বলল, কষ্ট পেও না, তোমরা সবাই অনেক ভালো। আমি মাঝে মধ্যে তোমাদের সাথে এসে দেখা করব, কেমন? ভালো থেকো। ভালো থাকবেন আপনারাও। এই বলে ভূত আমাদের থেকে চলে গেল। এই ঘটনার পর আমাদের গ্রামে আর কোনো সমস্যা হয়নি কখনো। সবাই সুস্থ হয়ে যান।